আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী, বিভিন্ন নারী উদ্যোক্তা, বিভিন্ন মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি ঢাকা নারায়ণগঞ্জ। আমাদের সামনে যে দুটি বোন দেখতে পাচ্ছেন, আমরা এক এক করে তাদের পরিচয় নিব। প্রথমে আপুর পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা, আপনার একটু পরিচয়টা যদি বলেন। জি, আমি ফেরদৌসী আক্তার রেহানা, মানবাধিকার কর্মী। আমি 3টা মানবাধিকার সংস্থার সাথে জড়িত আছি এবং সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান। হ্যাঁ, আপনি যে ফাউন্ডেশনের চেয়ারম্যান, তার উদ্যোগে আপনার ফেসবুক, আপনার যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকগুলো ছবি দেখছি, আপনি বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য করেন, বিভিন্ন এতিমদেরকে সাহায্য করেন। আসলে এটার মূল কারণটা কি একটু বলবেন? মূল কারণ হচ্ছে আমি পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না। আজকে না হয় কালকে আমার মৃত্যু হবেই। জন্ম যেমন সত্য, মৃত্যু তেমন সত্য। তো আমি মনে করি যে আল্লাহ আমাকে যা ধন সম্পদ দিয়েছে, এগুলা জাস্ট আমি একজন দারোয়ান, পাহারাদার। তো আমি এগুলা পাহারার যে দিচ্ছি, এগুলা যদি আমি ভালো কাজে রেখে যাই, অসহায় মানুষের জন্য কিছু করে যাই, এগুলো আমার সদকা জারিয়া। সারা জীবন আমার জন্য দোয়া করবে সবাই। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো করি। আপনার পরিবারে কে কে আছে একটু যদি বলেন। জি, আমার পরিবারে আমার মা আছে, আমার বাবা মারা গেছে। সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন যার নামে খুলেছি 14 বছর আগে। আমার সন্তান আছে, ছেলে সন্তান, তাকে বিয়ে করাইছি। আমার ছেলে বউ আছে, আমার একটা 8 বছরের মেয়ে আছে, কন্যা সন্তান। আচ্ছা, আপনি তো মানে আপনার ছেলেকে বিয়ে করেছেন, কিন্তু আপনি তো এখনো ইয়াং। জানি না আমি কেমন, তবে আমি সবসময় হাসি খুশি থাকি। আমার সাথে চারপাশে যারা থাকে তাদের সবাইকে নিয়ে সবসময় হাসি খুশি থাকি। আমার কষ্টের কোনো নিউজ আসলে আমি কষ্ট নিজেকে মানে বুঝাইতে চাই না বা বুঝিও না যে আমার কষ্ট আছে। আচ্ছা আপু, আরেকটা জিনিস, বর্তমানে নারায়ণগঞ্জের একজন কাউন্সিলরকে নিয়ে বিশেষ করে তার একজন নারী মানে দাবি করছেন তাকে বিয়ে করেছে, এই বিষয়টা নিয়ে আপনি কিছু ভিডিও তৈরি করেছেন, বা সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। আসলে সেই কাউন্সিলরের নাম কি, বা ওই নারীর নাম কি, বা আপনি কতটুকু জানেন এই বিষয়টা? কারণ আপনি যেহেতু একটা ভিডিও করেছেন তাকে নিয়ে। আপনাকে থ্যাংক ইউ। আসলে যেই নারীর বিষয়ে খুরশেদ কমিশনারকে নিয়ে জড়ায় অনেক কিছু লেখালেখি হচ্ছে, আমি প্রথম দিন যেদিন লাইভে দেখলাম কমিশনার কান্নাকাটি করছে তার ওয়াইফকে নিয়ে, যে এক নারী তাকে তুলে নিয়ে বিয়ে করতে চেয়েছিল এবং তাকে চিনে না, ওই কমিশনার তাকে চিনে না। আমি বলছি 1 মিনিট। সে হচ্ছে আমার এলাকা হচ্ছে সস্তাপুরে, ফতুল্লা থানা সস্তাপুর, আর নারীর এলাকা হচ্ছে ইসদার, ফতুল্লা থানা, একই থানায় আমাদের বাড়ি। সেই সুবাদে আমি ওনাকে অনেক বছর যাবৎ চিনি এবং তাকে আমার এক ফ্রেন্ড রোটারিয়ান উনি বিয়ে করেছিল। সে হচ্ছে তার 4র্থ স্বামী। তো তার 4র্থ স্বামী, তো তার কাছ থেকে আমার ইনফরমেশন পাওয়া, তার ফ্যামিলিকে আমি অনেক আগে থেকে চিনতাম। তো যেদিন আমি ইউটিউবে এবং আপনার যে লাইভে দেখলাম খুরশেদ কমিশনার লাইভে, তো যখন মহিলার ছবিটা দেখালো এবং তার নাম বলল, তখন তো আমি হতবাক যে আসলে তো এই মহিলাকে চিনি। এবং এই মহিলার নামে গত 3 মাস আগে তার যে 3য় স্বামী, নাম হচ্ছে স্বপন, তারেক স্বপন, সে আমাদের অভিযোগ দিয়েছে যে আপা আমাকে সে নারী নির্যাতন এবং যৌতুক মামলা করে আমাকে মামলা দিয়ে রেখেছে এবং আমাকে সে তালাক দিচ্ছেও না, তালাক নিচ্ছেও না। সে 4 লাখ টাকা দাবি করে। এটা কি ভুক্তভোগী নারী? ভুক্তভোগী নারীর হাজবেন্ড। তো আমি বললাম যে এই নারী তো সেই নারী। তখন আমি 3 নাম্বার হাজবেন্ড। হ্যাঁ। তো আমি তো আসলে জানি না, তার বিয়ে হয়েছে 5-6টা। তো আমি মোটামুটি 4 জনের সাথে আলাপ আলোচনা করেছি। হ্যাঁ, 4 জন, আর 2 জন আমি চিনি না। কিন্তু একজন থাকে সৌদি আরবে, আরেকজন থাকে এই যে যাদবপুরে, চলে গেছে, এখান থেকে উনি তাড়িয়ে দিয়েছে। ওনার কাজই হচ্ছে, আমি এলাকায় খোঁজখবর নিলাম যে কাজই হচ্ছে বিয়ে করে কাবিনের টাকা নিয়ে তালাক দেওয়া। এটা হচ্ছে নাকি ওনার ব্যবসা। তো আমি যখন এটা জানলাম, তখন আমি ঘুম থেকে উঠে আর বসে থাকলাম না, কমিশনার বাসায় চলে গেলাম। যে ভাবির সাথে কমিশনার অনেক অসুস্থ ছিল, এই বিষয়টা নিয়ে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। তো আমি ওনার ওয়াইফের সাথে কথা বললাম। ওনার ওয়াইফ আমাকে এইটাই জানালো যে আমরা দীর্ঘদিন যাবত ওনার সাথে পরিচয়। কিভাবে পরিচয়? যে যখন খুরশেদ কমিশনার মৃত লাশ গোসল করাইতো এবং গ্যাস দিয়ে মানুষকে উপকার করতো, কোভিড যে প্রথম প্রাদুর্ভাব, গত বছর যখন শুরু হয়েছে, তখন কিন্তু তিনি সারা বাংলাদেশে আলোচিত কাউন্সিলর হয়েছেন। মানে যারা মৃত ব্যক্তিদেরকে যখন পরিবারও তাদেরকে ধরছিল না, হ্যাঁ কেউ ছিল না, কিন্তু তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছেন। তার অবস্থানটা বাংলাদেশে একটা মানে ভালো একটা অবস্থান তৈরি, মোটামুটি সারা বিশ্বে ওনাকে চিনে। দেশের বাইরে থেকে ওনাকে অনেকেই করে সাপোর্ট দেওয়া হয়েছে। তো সেই জন্য আমি আর বসে থাকলাম না, আমি ব্যাপারটা তুলে ধরলাম সমাজের কাছে। তো তুলে ধরার পরের দিনেই মহিলা লাইভে আসলো। লাইভে এসে বললো যে সে আমার পরিচিত এক বান্ধবীকে বিয়ে করেছে এবং আমি হলো রাজসাক্ষী বা প্রধান সাক্ষী। জি, মহিলার নাম বলে না,
শুধু বলতেছে যে যে নাকি শিউলি, নিশু, খুকি নামে পরিচিত, সায়দা নামে পরিচিত যে মহিলা, এক এক সময় এক এক নামে সদ্য নামে সে পরিচিত। তো যেখানে যায় সেখানে উনি এইসব নাম দেয়। তো আমি তাকে ব্যক্তিগত ব্যাপারে আরেকটা ব্যাপারে চিনি, সেটা হচ্ছে আমাদের কিছু এডিশনাল এসপি যারা নাকি মামলার সুবাদে তাদের সাথে আমার পরিচয় হয়। মামলার কাজে যেয়ে দেখলাম যে মহিলা ওনাদের সাথে বসা, তো ওনাদের সাথে ভালো একটা ওনার দেখলাম যে রিলেশন। তো একটা পর্যায়ে আমরা একদিন রাতে 2টার দিকে একটা কাজে গেছি থানাতে। তো ওই যে এডিশনাল এসপি তাকে দরকার হয়েছে, কল দিয়েছি। কল দেওয়ার সাথে সাথে দেখলাম মহিলা তার সাথে। আচ্ছা, আপনি যেহেতু একজন মানবাধিকার কর্মী, সেই ক্ষেত্রে আপনার রাত 2টা-3টা না, আপনি মানুষের কল্যাণে কাজ করেন, আপনি জি জি যখন জি তখন জি জি যেতে পারেন। জি জি। কিন্তু ওই মহিলা কি কোনো মানবিক সংগঠন বা মানবিক কাজে জড়িত আছে? সে নিজেই কিন্তু লাইভে বলেছে যে আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো সংগঠনে জড়িত না, আমি একজন অসহায় নারী। অসহায় নারী কেন রাতের 2টা বাজে এসপির সাথে থাকবে? এটা হচ্ছে এডিশনাল এসপি, আমি নাম বলবো না। আল্লাহ তাকে হেদায়েত করুক, কারণ তার ঘরে ওয়াইফ আছে, সব কিছু মিলেই সে ওই মহিলার সাথে অবৈধ সম্পর্ক। এবং নানুষবাসী অনেকে জানে তার ছেলেকে 70 লাখ টাকার গাড়ি গিফট করেছে ওই এডিশনাল এসপি। তো এই মহিলা একজন এডিশনাল এসপির এত টাকা। জি জি। তো আপনাকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই মহিলা এই এডিশনাল এসপি এবং বিভিন্ন প্রতাপশালী লোকের কারণে কিন্তু এই বিয়েগুলো করতেছে এবং মানুষকে ভুক্তভোগী বানাচ্ছে। সে আইনের সে এক কথাই বলে যে প্রশাসন আমার সাথে আছে। তো এইগুলা করেই সে এই কাজগুলো করতেছে। তো তাই শেষ করি আমি। হ্যাঁ, তো কমিশনার বউর সাথে আমি লাইভ করলাম। লাইভ করে চলে আসার পরে কিন্তু মহিলা অনেক কিছু বললো। এখন সে যুগের চিন্তা বলেন, আরও বিভিন্ন পত্রিকা কিন্তু বলতেছে আমি তার ওয়াইফ। আমার সাথে ভিডিও বলে কথা বলতো, আমাকে ছোটো বউ বলে ডাকতো, আমাকে খুকি বলে ডাকতো। লজ্জা হওয়া উচিত যে সে নিজেই বলল যে এমন কোনো ঘটনা ঘটে নাই, কমিশনার বিয়ে করছে না করছে আমি কিচ্ছু জানি না। পরবর্তীতে বললো যে আমি সাক্ষী। এখন বলে উনি ওয়াইফ। এবং এবার আপনি বলেন, এবং জাতির কাছে আমার প্রশ্ন একজন মানবাধিকার কর্মী হিসাবে, যে একটা নারী এইগুলো কিভাবে বলে? এইগুলো বলে আমাদের নারী জাতিকে কলঙ্ক করছে, সে কলঙ্কিত করতেছে। আমি আসলে আমাদের যারা মুসলমান আছে, ইসলাম ধর্মতে নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখেছে। বা তিনি যখন প্রথম ফেসবুকে বা যেটা সোশ্যাল মিডিয়াতে মানে এসে বলছেন যে তিনি সাক্ষী, কিন্তু পরবর্তীতে তিনি আবার এসে নিজেকে স্ত্রী দাবি করেছেন তার। জি জি জি। এবং আপনি আরেকটি জিনিস বলছেন, তার কয়জন স্বামীর সাথে আপনার পরিচয় হয়েছে বা তাদের কাছ থেকে কি ধরনের অভিযোগ পেয়েছেন? আমি তার 3য় স্বামী 4র্থ স্বামী থেকে অভিযোগ পেয়েছি যে তাকে তালাক না দিয়ে তার কাছ থেকে টাকা দাবি করছে, কাবিনের টাকা 4 লক্ষ টাকা, এবং তার সাথে 3 মাস 2 মাস পরে পরে যে তার বাড়িতে জোর করে ঘর সংসার করতেছে। মানে বলতেছে যে কারো কাছে কিছু বলতে পারবি না, আমার টাকা যেদিন দিবি সেদিন আমি তোকে তালাক দিব। হ্যাঁ, 2টা মামলা করেছে ছেলেটার বাবাকে, এবং ছেলেটাকে কিন্তু মামলা মানে তারা জেলও খেটেছে নারী নির্যাতন মামলায়। এখন ছেলেটা আমাদের কাছে বিচার চেয়েছে যে আপা আমি থাকাকালীন আমি তোর হাজবেন্ড আছি এখনো, আমাকে সে তালাক দেয়নি, কীভাবে আবার খুরশেদ কমিশনকে বিয়ে করলো না দিয়েই? তাহলে আমরা মুসলিম হিসাবে এখন কলঙ্কিত হচ্ছি যে একজন মুসলিম নারী কীভাবে তালাক না দিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করে। আচ্ছা, তার কাছে তার সে যে এইসব করেছে তার কোনো এভিডেন্স আছে? আমাদের কাছে তার আগের হাজব্যান্ডের এবং আমাদের মোট 3 জন হাজব্যান্ডের প্রমাণ, বিয়ের কাবিন, এবং 3 জন হাজব্যান্ড আমাদের সাথেই আছে। এটা আমরা যে কোনো মুহূর্তে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা হাজির করব। আচ্ছা, আমরা একটু পাশের আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। একটু জোরে বলবেন, কি নাম আপনার? বাবলি জামান। আচ্ছা আপু, মানে আপনি কোনো আপনার পরিচয়টা একটু যদি দিতেন। আমি মানবাধিকার কর্মী। আপনি একজন মানবাধিকার কর্মী। তাহলে এই যে আপনাদের এলাকায় যে আলোচিত ঘটনাটা, এই ঘটনা সম্পর্কে আপনার কিছু জানা আছে কিনা? হ্যাঁ, ফেসবুকে তো দেখছি, আবার আমরা নিজেরাও গেছি ভাবির বাসায়, খুরশেদ ভাইয়ের বাসায়, ওইখানেও জানলাম ওনাদের মাধ্যমে, আবার ফেসবুকের মাধ্যমেও জানলাম। আর ওই মহিলার বিষয়েও অনেক কিছুই জানলাম যে এরকম ওনার 5টা বিয়ে হয়েছে। এই ওনার এরকমই নেশা, এরকমই সবাইকে ধরে মানে টাকা দাবি করে তারপর ওনাদের ছেড়ে দেয়। এরকম উনি কি কারো কোনো ছত্রছায়াতে আছেন বা এরকম কোনো প্রশাসনের? হ্যাঁ, প্রশাসনের। আপনারা দাবি করতেছেন আর জি। এটার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? যথেষ্ট প্রমাণ আছে, যথেষ্ট। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দুজন মানবাধিকার কর্মীর সাথে কথা বললাম, কারণ ওনাদের সাথে কথা বলার একটি কারণ যে আপু আছেন, মানে তারা কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছে তারা কিন্তু তাদের যে সাংগঠনিক যে মানবাধিকার বা মানবিক যে কাজের পরিপ্রেক্ষিতে তারা যে কমিশনার খুরশেদ আলমের বাসায় গিয়েছেন। ওনার নাম তো খুরশেদ আলম। জি হ্যাঁ, খুরশেদ আলমের বাসায় গিয়েছেন, গিয়ে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছেন, কিন্তু ওই নারী এক এক সময় এক এক তথ্য
ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটু নজর রাখবেন যে আপু আরেকটি কথা বলেছেন যে তার নাকি একটি স্বামী থাকা সত্ত্বেও কিন্তু তিনি আবার বিয়ে করেছে। এখন কোন আইনে যে একজন মুসলিম পরিবারের সন্তান বা একজন মুসলিম কিভাবে তার স্বামী থাকার সঙ্গে দ্বিতীয় বিয়ে করতে পারে? আচ্ছা আপু, দর্শকের উদ্দেশ্যে লাস্ট আপনাদের যদি কিছু বলা থাকে আপনার একটু যদি বলেন। আমার দর্শক উদ্দেশ্যে একটা কথা বলা থাকবে, আপনার ফাউন্ডেশন সম্পর্কে যদি কিছু বলা থাকে, আপনি যেহেতু একটা মানবিক কল্যাণে কাজ করেন, সেটা সম্পর্কে যদি বলা থাকে একটু বলেন। আমি আসলে সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন খুলেছি এই কারণেই মানুষের সেবা যাতে করতে পারি। একটা সংগঠন থাকলে কি সেবা করতে সুবিধা হয়, যে কোনো জায়গায় যে জি একটা আইডেন্টি থাকে। তো আমি অনেক আগে থেকেই 2005 থেকেই সমাজের জন্য কাজ করি, কিন্তু 18 সাল থেকে এটার প্রচারণা করি। আর আমি প্রচারণা করার কারণ একটাই হচ্ছে যে আমার দেখা দেখি যাতে মানুষ আরও অনুপ্রেরিত হয়, অনুপ্রেরণা পেয়ে আরও কাজ করে সমাজের জন্য। কিন্তু দেখতে পেয়েছি যে এই করোনার সময় আমি শুধু না, অনেক মানুষই কিন্তু ঘর থেকে বের হয়ে গিয়েছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, কাজ করেছে। তো আমরা যদি এইভাবে কাজ করি তাহলে আমার মনে হয় না আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়তে সময় লাগবে। প্রত্যেকে যদি প্রত্যেকের পাশে দাঁড়াই, আমরা গরিব অসহায়ের মাঝে, আপনাদের এই ইউটিউবের মাধ্যমে আমি বলতে চাই, সকল ধনীদের বলতে চাই যে আসুন, সবার ঘর থেকে এত টাকা না জমিয়ে কবর নিতে পারবেন না, গরিব অসহায়ের জন্য দান করুন এবং তাদের পাশে দাঁড়ান, এটাই আমার বলা।